আজাদ, বাড়ি আছো? ও আজাদ। লোকমান ভাই, আপনি এ সময়? তাহলে কোন সময় আসতে বলো, সেই সময় আসি। যে সময় তোমার বাড়িতে টাকা পাওয়া যাবে। টাকা দেওয়ার ভয়ে লুকিয়ে থাকা হচ্ছে নাকি? লোকমান ভাই, আপনি তো সবই জানেন, কাজ কাম কিচ্ছু নেই। আমাকে আর কটা দিন সময় দিন না, আপনার সব টাকা পরিশোধ করে দেব। তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না। অনেক সময় নিয়েছো। 2 দিনের মধ্যে আমার টাকা ফেরত দাও, না হলে এই গরু আমি নিয়ে নেব। বাবা, ও বাবা, আমাকে পরীক্ষার ফিস জমা দিতে হবে, নাহলে তো পরীক্ষাই দিতে দিবে না। আমি ব্যবস্থা করছি বাবা, আর 2টা দিন সময় দে। ম্যাডাম বলে দিয়েছে আগামী 2 দিনের মধ্যে পরীক্ষার ফিস না দিলে আমি পরীক্ষা দিতে পারবো না। ঠিক আছে বাবা, আমি 2 দিনের মধ্যেই তোর পরীক্ষার ফি জমা দিয়ে দেব। ওগো, আমি হয়তো বাঁচবো না, তাই না? তুমি অবশ্যই বাঁচবে, এসব অলক্ষণের কথা বলো না তো। কিন্তু অপারেশনের টাকা না পেলে কি করে বাঁচবো? আমাকে 2 দিন সময় দাও, আমি টাকার ব্যবস্থা করছি। শাকিল আসছে। শাকিলের মাকে আজ হাসপাতালে ভর্তি করিয়েছি, তাই ওর মন খারাপ। মন কি আমাদের আর ভালো আছে রে জামাল? আমাদের 4জনেরই তো একই অবস্থা, চারিদিকে বিপদ আর বিপদ, কিন্তু পকেটে একটিও টাকা নেই। 2 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করতে না পারলে আমার মাকে আর বাজানো যাবে না রে। কোনো কাজও তো খুঁজে পাচ্ছি না। টুকটাক যা কাজ হয় তা দিয়ে চাল নুন কিনে কোনো রকম জীবন পার করছি। কি করব বল তো তোরা? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? যা কখনো করি নাই তাই আমরা এবার সবাই করব। নিজামের কথায় সকলে উৎসুক হয়ে তাকায়। নিজাম কিছুটা ইতস্তত করে বলে, এছাড়া এতগুলো টাকা আমরা পাবো কোথায়? কি কাজ, জলদি বল। চুরি করব আমরা। চুরি? হ্যাঁ, চুরি। না না, এমন কাজ আমরা করতে পারবো না। নিজামের কথা শুনে 3জন বন্ধু কিছুতেই চুরি করতে রাজি হলো না, কিন্তু প্রয়োজনের কাছে তারা হার মেনেছে। অনেকক্ষণ চিন্তা ভাবনার পর তারা সকলেই রাজি হয়ে গেল। নিজাম, জামাল, শাকিল, আজাদ, তারা 4 বন্ধু। ছোটকাল থেকে তারা একই সাথে বেড়ে উঠেছে। অল্প কিছু লেখাপড়া করলেও গরিব পরিবারের সন্তান বলে ছোটকাল থেকেই তাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড 1DAG ব্যবহার করে প্রথমবারের মতো জমাতে পারেন 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড 1DAG ব্যবহার করুন এবং বোনাস পান। কিন্তু কিছুদিনের মধ্যে তাদের জীবনে কিছু বিপদ নেমে এসেছে। তাহলে সেই কথাই রইল, গভীর রাতে আমরা শাকিলের বাসায় যাব, এরপরে সেখানে পরিকল্পনা করা যাবে। শাকিলের মা হাসপাতালে থাকায় শাকিলের বাসায় কেউ থাকবে না। বেশ, তবে তাই করা হোক।
বিদ্যুৎ বিল সময় মতো না দেওয়ায় শাকিলের বাসায় আর বিদ্যুৎ নেই। কিছুতেই আমার মন সায় দিচ্ছে না রে, মনে হয় আমরা এটা ঠিক করছি না। আমারও তো ইচ্ছা করছে না এই কাজটা করতে, এটাই তো আমারও প্রথম, আর এটাই আমাদের শেষ। কার বাড়িতে চুরি করবো আমরা সেটা ভেবেছিস? হ্যাঁ, আমি সেটা আগে থেকেই ভেবে রেখেছি। আমরা এই গ্রামের মুন্সি কবিরাজের বাড়িতে চুরি করতে যাব। ভাওতাবাজি করে এত সম্পদ যে কামিয়েছে, তবে বেটা অনেক কিপটে। তাই তো মুন্সি কবিরাজের বাড়িতে চুরি করব। বেটা গরিব দুঃখীকে কখনোই সাহায্য করে না। ঠিক আছে, তাহলে আজ রাতে আমরা মুন্সি কবিরাজের বাড়িতেই চুরি করব। সকলে মিলে চুরির পরিকল্পনা করে যে যার বাড়িতে চলে যায়। রাত আনুমানিক 3টা বাজে। 3-4 জন কবিরাজের বাড়ির সামনে এসে দাঁড়ায়। কেউ ভয় পাবে না, মনে রাখবে আমাদের সবার টাকার প্রয়োজন, তাই কোনো রকম ভুল যেন না হয়। মুন্সি কবিরাজ তার রুমেই সব টাকা পয়সা রাখে, আমাদের মুন্সি কবিরাজের রুমেই ঢুকতে হবে। 4 জন বন্ধু ধীরে ধীরে মুন্সি কবিরাজের শোবার ঘরে আসে। মুন্সি কবিরাজ তার সব দামি জিনিস আর টাকা পয়সা নিজের সাথে করে নিয়ে ঘুমায়। ট্রাঙ্ক তো এখানে, চাবি কোথায়? মুন্সি কবিরাজের বালিশের নিচে হবে হয়তো। নিজাম ধীরে ধীরে 1 পা 2 পা করে মুন্সি কবিরাজের খাটের কাছে চলে যায়। তারপর নিঃশব্দে বালিশের নিচ থেকে চাবি বের করে নিয়ে আসে। ট্রাঙ্কের ভিতর রাশি রাশি স্বর্ণ অলংকার আর টাকা পয়সা। তারা সকলে এত স্বর্ণ একসাথে দেখে অবাক হয়ে যায়। এত এত সম্পদ তারা আগে কখনো দেখেনি। এই সামান্য কবিরাজ কি করে এত সম্পদের মালিক হলো, এটা তাদের কিছুতেই মাথায় এলো না। তারা 4 জনের ট্রাঙ্ক থেকে সব স্বর্ণ অলংকার টাকা পয়সা তুলে নিল। সব কিছু নিয়ে তারা যখন রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখনই সেই মুহূর্তে ট্রাঙ্কের ঢাকনা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আর সে স্বপ্নে মুন্সি ঘুম থেকে লাফিয়ে ওঠে। এই কে রে, তোরা এত রাতে এখানে কি করছিস? এদিকে 4 জন বন্ধুর প্রাণ যায় যায় অবস্থা। স্বর্ণ অলংকার ফেলে দ্রুত দৌড়ে যাবে, এমন সময় কবিরাজ বলল, এই থাম তোরা, এখান থেকে পালিয়ে বাঁচতে পারবি না। আমি তোদের চিনে ফেলেছি, পালিয়ে কোনো লাভ নেই। আমাদের মাফ করে দিন কবিরাজ দাদু, আমাদের ভুল হয়ে গেছে। বিশ্বাস করুন, আমরা এমন কাজ করতে চাইনি, বাধ্য হয়ে আপনার বাড়িতে চুরি করতে এসে পড়েছি। আমরা আগে কখনো এই কাজ করিনি, নাহলে ধরা পড়তাম না। বিশ্বাস করুন কবিরাজ দাদু, আমরা আসলে পরিস্থিতির কারণে এমন কাজ করতে বাধ্য হয়েছি। সব চোরে ধরা পড়ার পর এমন কিছুই বলে, আমি তোদের পুলিশে দেব। কবিরাজ দাদু, মাফ করে দাও, আমাদের পুলিশে দিও না, আমরা এই কাজ আর কখনোই করব না। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। তোদের আমি মাফ করতে পারি, ছেড়েও দিতে পারি, তবে এর জন্য আমায় একটা কাজ তোদের করতে হবে। এই যা বলবেন তাই করব। কি কাজ সেটা বলুন কবিরাজ দাদু। কাজটা একটু কঠিন, তবে তোরা 4 জন আছিস, চেষ্টা করলেই পারবি। কি কাজ দাদু বলুন। আজকে অমাবস্যার রাত, এই রাতে আমার একটা জিনিস চাই। পাশের গ্রামে এক লোক মারা গিয়েছে, লোকটার দাফন কাফন সন্ধ্যায় হয়ে গিয়েছে। তোরা কবরস্থানে গিয়ে সেই মৃত লোকটিকে কবর থেকে তুলে তার মাথা কেটে আমার কাছে নিয়ে আসবি। কবিরাজের কথা শুনে 4 জন ভয় থরথর করে কাঁপতে লাগলো। তাদের চোখে মুখে বিস্ময় ও ভয় ফুটে উঠেছে। না কবিরাজ দাদু, এই কাজ আমরা করতে পারবো না, এটা মহাপাপ। এত খারাপ কাজ আমাদের দ্বারা কখনোই সম্ভব না। পরিস্থিতির কারণে চুরি করতে এসেছি, কিন্তু তাই বলে এত খারাপ কাজ আমাদের দ্বারা কখনোই সম্ভব না। আপনি আমাদের দয়া করে এমন কাজ করতে বলবেন না কবিরাজ দাদু। ভালো করে ভেবে দেখ, তোদেরকে অনেক টাকাও দেব, টাকার বিনিময়ে কাজটা করবি, ফ্রিতে করাচ্ছি না। কবিরাজের কথায় সকলে চিন্তিত হয়ে পড়ে। বুঝতে পেরেছি তোদের অনেক টাকার প্রয়োজন, আর আমার ওই মাথাটার
মাথাটা এনে দিলে তোদের 4 জনকে আমি 2 লক্ষ টাকা দেব। 2 লক্ষ টাকার কথা শুনে সবার চোখ ছানা ভরা হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। আর তখনই নিজাম বলে ওঠে, কাজটি করব, কিন্তু এটাই শেষবার কবিরাজ দাদু, আমরা এমন কাজ আর কখনো করতে পারবো না। ঠিক আছে, এখন তাড়াতাড়ি যা। আর হ্যাঁ, এই তাবিজটা রাখ, যদি কোনো অস্বাভাবিক কিছু দেখি সেটা তোদের সাহায্য করবে। এছাড়া আর কোনো উপায়ও ছিল না রে। রাজি না হলে সকলে জেলখানায় থাকতাম, আর আমাদের পরিবার আমাদের জন্য চিন্তা করতো। আমরা না থাকলে ওদের খাবারের ব্যবস্থা করবে কে বল? ঠিক বলেছিস ভাই, চল কবরস্থানে যাই। আমরা সকলে একসাথে আছি, বিপদ হলে তা একসাথেই সামলাবো। চারজন বন্ধু রাতের আধারে কবরস্থানের ভিতরে প্রবেশ করলো। কবরস্থানে প্রবেশ করতেই তাদের ভিতরে অজানা এক ভয় কাজ করতে শুরু করলো। চারদিকে অন্ধকার, ঘন কালো অন্ধকারে ভরা কবরস্থান। মাঝে মাঝে ভেসে আসছে শিয়াল আর কুকুরের ডাক। তারা কবরটির মাটি সরাতে থাকে। শীতের রাত, কিন্তু তবুও যেন ভয়ে তাদের গা থেকে ঘাম টপটপ করে মাটিতে পড়ছে। অবশেষে তারা মাটি সরাতে সক্ষম হয়। সাদা কাফনের কাপড়ে একটি লাশ। ভয়ে ভয়ে তারা লাশের মুখের কাপড়টি সরালো। মুখের কাপড়টি সরাতেই ভয়ে তাদের গা শিউরে উঠল। লাশটি তাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছে। এই দৃশ্য দেখে 4 বন্ধুর হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। সকলে ভয়ে কাঁপতে থাকে। লোভে পড়ে এমন জঘন্য কাজ করতে এসেছিস তোরা? যদি বাঁচতে চাস এখনই পালা। তোরা যা করেছিস তা ক্ষমা অযোগ্য, তাও একটা সুযোগ দিলাম। নিজের জীবনকে ভালোবাসলে এখনই পালা। লাশটির কথা শুনে সকলে চলে যাবে এমনটাই মনস্থির করে। আর ঠিক সেই মুহূর্তে নিজাম তার হাতে থাকা তাবিজটি লাশটির কপালে চেপে ধরে। মুহূর্তেই লাশটি চোখ বন্ধ করে ফেলে। লাশটি এখন আর কথা বলছে না। তা দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাড়াতাড়ি পালা এখান থেকে সবাই, চল। হ্যাঁ, খুব ভয় করছে, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, চল সবাই। আরে থাম, কই পালাবি? এখান থেকে পালালে কবিরাজ ধরবে, ধরে পুলিশে দিবে আমাদের। তাহলে কি এই ভূতের হাতে মরবো? এখন তো সব শান্ত হয়ে গেছে। কবিরাজ বাবার দাবি আছে না, কিচ্ছু হবে না। আমাদের এত তাড়াতাড়ি হার মানলে চলবে না। অনেক টাকার ব্যাপার, কাজটা ঠিকঠাক করলে আমাদের সবার অনেক উপকার হবে। নিজামের কথায় সকলে আশ্বস্ত হলেও তারা কেউই লাশের গলা কাটতে রাজি হলো না। তা দেখে নিজাম নিজেই সাহস করে। দেখি কি হয়। নিজাম একটা ধারালো ছুরি নিয়ে লাশের গলায় বসিয়ে দেয়। লাশের গলা থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে। কিন্তু গলা কাটার পর যা ঘটে তার জন্য একদমই কেউ প্রস্তুত ছিল না। ঠিক সেই সময় লাশটি শূন্যে ভেসে ওঠে। আর এদিকে লাশটির গলা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। তোদের সুযোগ দেওয়ার পরেও তোরা এখান থেকে পালাইস নিয়ে, আজ তোদের মৃত্যু আমার হাতে। লোভ করেছিস তোরা, জানিস না লোভে পাপ আর পাপে মৃত্যু। হ্যাঁ, তোদের মৃত্যু আমার হাতে। বাঁচাও, ও বাঁচাও গো, কে আছো, বাঁচাও। তারা কিছুতেই বুঝতে পারছিল না তারা কি করবে। এদিকে মনে হচ্ছে তাদের হাত পা কেউ চেপে ধরে আছে। আজাদ ও জামাল ভয়ে চিৎকার দিতে থাকে। আর এদিকে নিজাম ছুরি হাতে যেন থরথর করে কাঁপতে থাকে।
একটু পর নিজামের হাতে থাকা ছুরি দিয়ে নিজাম তার নিজের মাথাটি কেটে নিল। ওরে বাবা গো, পালা! সকালবেলা গ্রামের মানুষজন কবরস্থানে ভিড় করে। এদিকে বাকি 3 জন বন্ধুর গায়ে ভীষণ জ্বর। লোভের কারণে নিজামের আজ এই পরিণতি। কাল রাতে তাদেরও এমন অবস্থা হতে পারত, ভাগ্যের জোরে তারা বেঁচে গিয়েছে। কিন্তু প্রাণপ্রিয় বন্ধুকে হারিয়ে সকলে অনেক ভেঙে পড়েছে।